আজ আমরা কথা বলবো হাইমেন নিয়ে। এটা মানবদেহের খুবই ছোট্ট একটা টিস্যু, কিন্তু এর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বিশাল এক সামাজিক আর সাংস্কৃতিক গুরুত্ব। আর সত্যি বলতে এটা নিয়ে ভুল ধারণারও কিন্তু শেষ নেই। তো চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। এটাই কিন্তু এই আলোচনার মূল বিষয়। ভাবুন তো, একটা অঙ্গ যা জৈবিকভাবে প্রায় গুরুত্বহীন, অথচ সামাজিকভাবে এর তাৎপর্য অসম্ভব। এই অদ্ভুত বৈপরীত্যের কারণটা আসলে কি? তো প্রথমেই চলুন জেনে নিই হাইমেন আসলে কি। কোনো সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং একেবারে খাঁটি জৈবিক দিক থেকে। দেখুন, চিকিৎসাবিজ্ঞান খুব স্পষ্টভাবে বলছে যে হাইমেন আসলে কোনো পরিকল্পিত অঙ্গ নয়। এটা মানবভ্রূণের বিকাশের সময় তৈরি হওয়া একটা অবশিষ্ট অংশ মাত্র। এর কোনো নির্দিষ্ট কাজ এখনও পর্যন্ত জানা যায়নি। এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা হলো, এটা দেখাচ্ছে যে হাইমেন কিন্তু বাইরে থেকে যোগ হওয়া কোনো পর্দা নয়, বরং ঝুনিপথটা তৈরি হয়ে যাওয়ার পর যা কিছু বাকি থাকে সেটাই হলো হাইমেন। আর হাইমেনের উপস্থিতি কিন্তু শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের খুব কাছের প্রজাতি যেমন শিম্পাঞ্জি বা গরিলারও হাইমেন থাকে। এটা থেকে বোঝা যায় যে এটা একটা সাধারণ জৈবিক বৈশিষ্ট্য, কোনো বিশেষ প্রতীক নয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের প্রথম বড় কল্পকথাটার দিকে। দেখা যাক এটা আমাদের বোঝাপড়াকে কতটা পরিষ্কার করতে পারে। এটাই সম্ভবত সবচেয়ে বেশি প্রচলিত একটা ভুল ধারণা, যেটা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই অন্যরকম। আর এটাই দারুণভাবে দেখাচ্ছে যে বাস্তবতা আসলে কতটা বৈচিত্র্যময়। মানে হাইমেন কোনো নিশ্ছিদ্র বা সবার জন্য একই রকম আবরণ নয়। এতে স্বাভাবিকভাবেই মাসিকের রক্তপ্রবাহের জন্য ছিদ্র থাকে, আর এর গঠনও এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এমনকি কেউ কেউ এটা ছাড়াও জন্মাতে পারে। বেশ, যদি হাইমেন একটা নিশ্ছিদ্র আবরণ নাই হয়, তাহলে এর সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বিখ্যাত কল্পকথাটার ব্যাপারে বা কী বলা যায়? এই ধারণাটা একটা শারীরিক ঘটনাকে একটা নির্দিষ্ট ফলাফলের সাথে এমনভাবে জুড়ে দেয় যা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু বিজ্ঞান কি বলে? শারীরিকভাবে বলতে গেলে হাইমেনের গঠনটাই এমন নয় যে এটা ছিঁড়ে গেলে খুব বেশি রক্তপাত হবে, কারণ এর টিস্যুতে রক্তনালীর পরিমাণ খুবই সামান্য। তাহলে আসল কথাটা হলো, যখন রক্তপাত হয়ও তখন তার উৎসকে প্রায়শই ভুলভাবে হাইমেনের উপর চাপিয়ে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ হতে পারে অন্য কিছু, যেমন অপর্যাপ্ত লুব্রিকেশন বা যোনির দেয়ালে হালকা ক্ষত। এবার একটা অবাক করার মতো তথ্য দিই। একটা গবেষণায় দেখা গেছে যৌন অভিজ্ঞতা আছে এমন 52% কিশোরীর হাইমেনে কোনোরকম দৃশ্যমান পরিবর্তনই পাওয়া যায়নি। 52%। এর কারণ হলো হাইমেন আসলে খুবই স্থিতিস্থাপক একটা টিস্যু। এটা সবসময় ছিঁড়ে না গিয়ে বরং প্রসারিত হতে পারে। এই তথ্যটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যায়। যদি হাইমেন যৌন অভিজ্ঞতার কোনো নির্ভরযোগ্য সূচক নাই হয়, তাহলে যৌন নিপীড়নের মতো মামলায় কি একে প্রমাণ হিসেবে ব্যবহার করা ঠিক? আর এখানেই বিষয়টা আরও জটিল হয়ে ওঠে। ফোরেন্সিক পরীক্ষা নিরীক্ষায় অনেক সময় হাইমেনের অবস্থাকে পেনিট্রেশন ঘটেছে কিনা তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। কিন্তু যখন সেই পরীক্ষায় একটা কল্পকথার ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন আইনি এবং চিকিৎসা ক্ষেত্রে পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই তথ্যটা দেখুন, একেবারে পরিষ্কার। এমনকি নিশ্চিত যৌন নিপীড়নের ক্ষেত্রেও হাইমেনে দৃশ্যমান আঘাত পাওয়াটা একটা ব্যতিক্রম, কোনো নিয়ম নয়। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো চিহ্নই পাওয়া যায় না। এই টেবিলটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে যে সাধারণ বিশ্বাসে যেগুলোকে নিপীড়নের প্রমাণ হিসেবে ধরা হয়, যেমন ক্ষত বা ছিঁড়ে যাওয়া, বৈজ্ঞানিক বাস্তবতায় সেগুলো অন্য কারণেও হতে পারে, এমনকি অনেক সময় কোনো চিহ্ন ছাড়াই সেরে যায়। তাই ফরেন্সিক বিশেষজ্ঞদের পক্ষেও স্বাভাবিক গঠন আর আঘাতের মধ্যে পার্থক্য করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর এর পেছনে একটা পদ্ধতিগত সমস্যাও আছে। অনেক চিকিৎসকই হাইমেনের বিভিন্ন স্বাভাবিক গঠন সম্পর্কে যথেষ্ট প্রশিক্ষণ পান না। ফলে তারাও অনেক সময় স্বাভাবিক শারীরিক বৈচিত্র্যকে আঘাতের চিহ্ন বলে ভুল করে বসেন। আচ্ছা, এই সমস্ত ভুল ধারণার বাস্তব জীবনে কী প্রভাব পড়ে? এবার চলুন সেই দিকে একটু নজর দেয়া যাক। এখান থেকে আমাদের মূল শিক্ষাটা হলো, এই কল্পকথাগুলো শুধু কোনো নির্দোষ লোককথা নয়। এগুলোর কারণে কুমারিত্ব পরীক্ষার মতো ক্ষতিকর প্রথা চালু থাকে, যা মানসিক যন্ত্রণা আর সামাজিক কলঙ্কের জন্ম দেয়। এমনকি যৌন নিপীড়নের মতো মামলায় ন্যায় বিচার পাওয়াও কঠিন হয়ে পড়ে। এই উদ্ধৃতিটি চূড়ান্ত বৈজ্ঞানিক এবং চিকিৎসা সংক্রান্ত ঐকমত্যকে তুলে ধরে। মানে, শুধু শারীরিক পরীক্ষা করে কোনোভাবেই যৌন নিপীড়নের মতো ঘটনাকে নিশ্চিত করা বা উড়িয়ে দেওয়া যায় না। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে বিজ্ঞান আমাদের একটা পরিষ্কার গল্প বলছে, তথ্য দিচ্ছে, আর অন্যদিকে আমরা নানা কল্পকথাকে আরেকটা গল্প লিখতে দিচ্ছি।
কেন? সময় এসেছে ভেবে দেখার যে আমরা সাংস্কৃতিক কল্পকাহিনীর চেয়ে বৈজ্ঞানিক সত্যকে আসলে কতটা বেশি গুরুত্ব দিচ্ছি।